রাত হলেই আমার বর শয়তানের রূপ ধারণ করত। রাতের বেলা আমার বর আমার সঙ্গে রাক্ষসের মতো ব্যবহার করত। রাতের বেলা তার ভয়ঙ্কর চেহারা দেখে আমি ভীষণ ভয় পেতাম এবং সকাল হতেই সে মানুষের রূপ ধারণ করত। কারণ আমার বর মানুষ রূপে একটা রাক্ষস ছিল। আমি কাকু কাকিমার কাছে বড় হয়েছিলাম, কারণ আমি অনাথ ছিলাম। কাকু কাকিমা আমাকে ভালোবাসতো, কিন্তু বাবা মায়ের মতো ভালোবাসা কোনো দিন দিতে পারেনি। আমার যখন বিয়ের বয়স হলো, তখন আমার কাকু মুস্তফা নামের একটা ছেলের সঙ্গে বিয়ে পাকা করে। আমার নাম সাবিনা। আমি মুসলিম পরিবার থেকে বিলং করি। বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়িতে এলাম, তখন আমার বরের ব্যবহার দেখে মনে হয়েছিল যে সে একজন দায়িত্বশীল পুরুষ। কারণ বিয়ের পরে শাশুড়ি আমার ও বরের সঙ্গে 10 দিন ছিলেন। সেই 10 দিন আমার বিবাহিত জীবনের সবথেকে ভালো দিন ছিল। বিয়ের পরে আমি খুব খুশি ছিলাম এটা ভেবে যে এবার আমার নিজের বাড়ি হবে এবং আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসবে। ফুলশয্যা রাতে আমি যখন বরের জন্য অপেক্ষা করে বসেছিলাম, তখন মনে একটা অন্যরকম আনন্দ ছিল। তখন ঘড়ির দিকে তাকিয়ে আমি বরের অপেক্ষায় বসেছিলাম। ঘড়িতে তখন রাত্রি 11টা বাজে। অপেক্ষা করতে করতে রাত্রি 2টোর সময় আমার বর ঘরে আসে। তারপরে বরের সঙ্গে আমার খুব ভালো সময় কেটেছিল। প্রথম দিন রাতেই বরের একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যে সে মদ পান করে এসেছিল। আমি যখন জিজ্ঞেস করেছিলাম, তুমি ড্রিঙ্ক করে এসেছো? বর তখন বলেছিল তার যেহেতু আজ বিয়ে হয়েছে, তাই তার বন্ধুরা নাকি তাকে জোর করে মদ খাইয়ে দিয়েছে। সেদিন আমি অতটা গুরুত্ব দিইনি, কারণ বন্ধু বান্ধবের সঙ্গে একটু আধটু এরকম মজা হয়েই থাকে। আমি কাকু কাকিমার কাছে মানুষ হলেও নিজে পড়াশোনা কমপ্লিট করেছিলাম এবং আমি যথেষ্ট স্মার্ট ছিলাম। প্রথমে তো বরের ব্যবহারে বা আচরণে সেরকম কিছু খারাপ দেখতে পাইনি, কারণ সে একদম ঠিক ছিল। কিন্তু আমার শাশুড়ি যেদিন গ্রামের বাড়ি যায়, সেদিন আমি শাশুড়িকে বারণ করেছিলাম সে যাতে আমাকে ছেড়ে গ্রামের বাড়ি না যায়। কিন্তু শাশুড়ি বলেছিল, এখানে থাকলে কি করে হবে, গ্রামে আমার নাতি নাতনিরা আছে, তারা খুব ছোট, তাই তাদের দেখাশোনার জন্য আমাকে আপাতত গ্রামের বাড়ি যেতে হবে। আবার না হয় কিছুদিন পরে তোমার এখানে এসে থেকে যাব। আসলে বিয়ের পরে ওই 10 দিনে আমার খুব ভালো কেটেছিল। আমার বর আমাকে এত ভালোবাসতো যে পরে আমি বিশ্বাস করতেই পারিনি যে এই রকম একটা ভয়ঙ্কর লোকের সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমার শাশুড়ি যতদিন আমার সঙ্গে ছিল ততদিন বর রাতের বেলা লুকিয়ে মদ পান করে আসতো। কিন্তু আমার শাশুড়ি যেদিন বাড়ি চলে যায়, সেদিন রাত্রিবেলা আমার বরের আসল চেহারা দেখতে পায়। আমার বর একটা ছোটোখাটো কোম্পানিতে কাজ করত। সেদিন আমার শাশুড়ির বাড়ি চলে যাওয়ার পরে বর আমাকে খুব ভালোবেসে বলেছিল, আজ সন্ধ্যাবেলায় রেডি হয়ে থাকবে, আজ তোমার সঙ্গে আমি সময় কাটাবো। আমার মা ছিল তাই তোমাকে লুকিয়ে ভালোবাসতে হতো, কিন্তু আজ বাড়িতে কেউ নেই, তাই আজ তোমার সঙ্গে খুব সুন্দর সময় কাটাবো। বরের ভালোবাসা পেয়ে আমি তো ভীষণ খুশি ছিলাম এবং সন্ধ্যাবেলায় আমি যখন সাজুগুজু করে বরের জন্য অপেক্ষা করছিলাম, তখন ঠিক সন্ধ্যে 7টার সময় বর বাড়িতে আসে। বাড়িতে আসা মাত্রই অফিসের ব্যাগটা রেখে ঘরের ভিতরে ঢুকে আলমারি থেকে মদের বোতলটা নিয়ে এসে যেই মদ্যপান করতে যাবে, ঠিক তখন আমি বরকে বললাম, তুমি এইভাবে প্রত্যেক দিন মদপান করতে পারো না, এটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকারক। এই কথাটা বলা মাত্রই ঠিক ওই সময় আমার বরের চোখ দুটো পুরো লাল হয়ে গেল এবং হঠাৎ করে আমার কাছে এসে আমার গালে চড়াতে শুরু করলো। আমি তখন ভয়ে থরথর করে কাঁপছিলাম। আমি তো কিছুই বুঝতেই পারছিলাম না যে এমন কি দোষ করলাম যে বর হঠাৎ করে আমাকে চড়াতে শুরু করে দিল। সে তখন আমাকে মারতে মারতেই বলল, আমার মা হওয়ার চেষ্টা করবি না, বউ আছিস, বউয়ের মতো থাক। আমি মদ খাবো না অন্য কিছু খাবো সেটা আমার ব্যাপার, আর এরপর থেকে আমার মদ খাওয়া নিয়ে কিছু বললে তোকে মেরে শেষ করে দেব। আমি যখন বুঝতে পেরেছিলাম তাকে মদ্যপান করতে বারণ করেছি, তাই সে আমাকে মারতে শুরু করেছে, তখন আমি ভয় পেয়ে হাত জোর করে বরকে বলেছিলাম, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনো দিন এই ভুল করব না। তারপর সেদিন ভয়ে ভয়ে রাতের বেলা রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে আমি যখন নিজের ঘরে গেলাম, তখন দেখলাম বর বিছানায় শুয়েছিল। আমি তখন কিছু না বলে বিছানার একদিকে চুপচাপ শুয়ে পড়লাম। তারপর সে হঠাৎ করে আমার হাত ধরে টেনে বলল, এতক্ষণ কি করছিলে, আমি যে তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি তখন ভয়ে তাকে উত্তর দিলাম, রান্নাঘরের কাজকর্ম সারতে আমার দেরি হয়েছে। সে তখন আমার আর কোনো কথা না শুনে ইচ্ছে না থাকা সত্ত্বেও জোর জবরদস্তি আমার সঙ্গে সম্পর্ক করেছিল। এইভাবে সে প্রত্যেক দিন রাতের বেলা মদ্যপান করত এবং একটু কিছু ভুল ত্রুটি হলেই আমাকে মারধর করত। তাও আমি চুপচাপ সব কিছু সহ্য করেছিলাম, কারণ আমার কাকু কাকিমাকে এইসব কথা বলে কিছু লাভ ছিল না। তারা অনেক কষ্ট করে আমার বিয়ে দিয়েছিল, তাই আমি আর তাদের উপরে বোঝা হতে চাইনি। এইভাবে যখন 3 মাস কেটে যায়, তারপরে আমি গর্ভবতী হয়। এই 3 মাস ধরে সে রাতের বেলা রাক্ষসের মতো আমার উপরে অত্যাচার করত। কোনো দিন পায়ের জুতো খুলে আমাকে মারত, কোনো দিন বা তার প্যান্টের বেল্ট খুলে আমার গায়ে আঘাত দিত। আমি তো এটা ভেবে সব কিছু সহ্য করেছিলাম যে আমার যখন বাচ্চা হবে তখন হয়তো বর নিজেকে পরিবর্তন করবে।
ভেবেছিলাম সে যখন নিজে তার সন্তানের বাবা হবে তখন হয়তো তার খারাপ অভ্যেসগুলো ছেড়ে দিবে। তারপর একদিন সকালবেলা আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল। আমি যখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘরের বাইরে বেরোলাম, তখন দেখলাম একটা আলগা মেয়ে আমার রান্নাঘরে ঢুকে রান্না করছিল এবং আমার বর মনের আনন্দে টেবিলে বসে নাস্তা করছিল। আমি তখন অনেক বেশি ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি বরের কাছে গিয়ে বললাম, আমার আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। জানি না কেন আজ আমি অ্যালার্ম শুনতে পাইনি, তাই উঠতেও পারিনি। পরের দিন থেকে আর এরকম ভুল হবে না। বর তখন আমার হাত ধরে চেয়ারে বসিয়ে বলল, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো নিজে থেকেই চাইনি যে তুমি আজ তাড়াতাড়ি ওঠো, তাই তো আমি নিজে থেকে অ্যালার্মটা বন্ধ করে দিয়েছিলাম। দেখো, তোমার জন্য আমি কাজের মাসি নিয়ে এসেছি। তোমাকে আর কোনো কাজকর্ম করতে হবে না। তোমার সব কাজ এই কাজের মাসেই করে দেবে। তুমি শুধু বাড়িতে বসে আরাম করবে। বরের এত মধুরতা আমার সহ্য হয়নি। সকাল হতেই আমার বর সাধু সেজে আমার সঙ্গে এমন ব্যবহার করত যে মনে হতো যেন সে আমাকে কত ভালোবাসে এবং আমার কত খেয়াল রাখে। আসলে আমার বর মাতাল ছিল। ধীরে ধীরে বুঝতে পারলাম আমার বিয়ে একজন মাতালের সঙ্গে হয়েছে। এদিকে আমার বর যখন কাজের মাসির সামনে আমার সঙ্গে মিথ্যে ভালোবাসার নাটক করত, তখন আমার কাজের মাসি বলতো, দিদি, তুমি খুবই ভাগ্যবতী যে তোমার এত ভালো বর হয়েছে। কাজের মাসির কথা শুনে আমি মনে মনে আফসোস করতাম আর এটা ভাবতাম যে আমার মনের জ্বালা তো আমিই শুধু বুঝি এবং আমার মনের কষ্ট শুধু আমিই জানি। আমার বর যে রাতের বেলা রাক্ষসের রূপ ধারণ করত সেই কথাটা তো কাজের মাসি জানতো না। তাই সে আমার বরের বাহ্যিক রূপ দেখে মনে করত যে আমার বর হয়তো খুব ভালো মানুষ। তারপর একদিন বরের কুকর্ম দেখে আমি খুবই আশ্চর্য হয়েছিলাম। এদিকে প্রত্যেকদিন রাতে তার মদ্যপান করা ও আমার উপরে শারীরিক দিক দিয়ে অত্যাচার করা, এই সব কিছু সহ্য করা আমার একটা অভ্যেসে পরিণত হয়ে গেছিল। সব কিছু মুখ বুজে চুপচাপ সহ্য করে থাকতাম, কারণ আমি বাধ্য ছিলাম। আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি শিক্ষিত ছিলাম, কিন্তু চাকরি পাওয়ার মতো যোগ্যতা বা ডিগ্রি আমার কাছে ছিল না। তাই আমি বাধ্য হয়ে সব কিছু সহ্য করে বরের সঙ্গে বরের বাড়িতেই ছিলাম। কিন্তু সেদিন রাতে আমার বর যা করেছিল সেটা কোনো মতেই সহ্য করার মতো ছিল না। একটা বিবাহিত মেয়ে কোনোদিন এটা সহ্য করবে না যে তার বরের অন্য মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্ক থাকে। এতদিন আমি তার শারীরিক অত্যাচার সহ্য করে গেছি, কিন্তু এবার সে আমার চোখের সামনেই প্রত্যেক দিন রাতে একটা করে আলগা মেয়ে নিয়ে এসে তার সঙ্গে সম্পর্ক করত। এমনকি আমি যখন বরকে জিজ্ঞেস করতাম, তুমি এসব কেন করছো, এগুলো ঠিক নয়, সে তখন আমাকে ভয় দেখাতো। এমনকি আমাকে মেয়েদের সামনেই অপমান করত। আর আমি কিছু করতে পারতাম না। চুপচাপ দেখতাম আর চোখের জল ফেলতাম। কিছু কিছু মানুষ এমন হয় যে অন্যকে কষ্ট দিয়ে খুবই মজা পায়। আমার বর আমাকে কষ্ট দিয়ে খুব মজা পেত। সে আমাকে মানুষই মনে করত না। এইভাবে সে সকাল হতে আমার সঙ্গে ভালোবাসার নাটক করত এবং রাত হতেই শয়তানের রূপ ধারণ করত এবং প্রত্যেকদিন নতুন নতুন মেয়েদেরকে বাড়িতে নিয়ে আসতো এবং আমার চোখের সামনেই সব কিছু করত। এইভাবে প্রায় 15 দিন চলার পরে আমি আর সহ্য করতে না পেরে যখন সে একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছিল, তখন আমি সেই মেয়েটাকে বলেছিলাম, তুমি কী ধরনের মেয়ে? তোমার লজ্জা করে না? একটা বিবাহিত লোকের সঙ্গে তার স্ত্রীর সামনেই নোংরামি করছো? ওই সময় আমার বর রাগে উঠে এসে আমার গলা ধরে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল এবং আমি নিজেকে সামলাতে না পেরে টেবিলে ধাক্কা লেগে নিচে পড়ে গেছিলাম এবং আমার পেটে অনেক জোরে টেবিলের আঘাত লেগে যায়। তারপরে আমার সঙ্গে যা হয়েছিল সেটা আমি কোনো দিন ভুলতে পারিনি। একটা বিবাহিত মেয়ে যখন গর্ভবতী হয় তখন সে চোখে অনেক স্বপ্ন নিয়ে থাকে ওই বাচ্চার আসার খুশিতে। আর যাই হোক না কেন, আমি এটা ভেবে খুশি ছিলাম যে আমার যখন সন্তান হবে তখন আমার একটা সাহারা হবে, আমার নিজের কেউ হবে। কিন্তু ওই শয়তান আমার থেকে সেই খুশিটাও কেড়ে নিয়েছিল, কারণ আমার পেটে টেবিলের আঘাত লাগার পরে যন্ত্রণা শুরু হয়ে যায় এবং আমি ওই টেবিলের কাছে পেট নিয়েই গড়াগড়ি দিচ্ছিলাম। ব্যথা ও যন্ত্রণায় ছটফট করছিলাম। পেটে অনেক জোরে আঘাত লাগার ফলে আমার গর্ভপাত হয়ে যায়। আমার ওই রকম অবস্থা দেখার পরেও বর সারা রাত আমাকে বাড়িতেই ফেলে রেখেছিল। সারা রাত ব্যথা ও যন্ত্রণায় ছটফট করছিলাম আর ওদিকে বর নিজের রঙ্গবাজি করতেই ব্যস্ত ছিল। সেদিন আমি পুরোপুরিভাবে বুঝে গেছিলাম যেই লোকটার মনে নিজের সন্তানের প্রতি কোনো দরদ নেই, তাহলে সে আমাকে কি করে ভালোবাসতে পারে। আমি ওটা কোনো মতে সহ্য করতে পারিনি যে আমার বরের জন্য আমার বাচ্চা আর এই পৃথিবীতে নেই। সেদিন রাতের বেলা গর্ভপাত হয়ে যাওয়ার পরে ওই শয়তান সকালবেলা আমাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে আমি একদিন ছিলাম এবং ডাক্তারে পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে আমার বাচ্চা আর এই পৃথিবীতে নেই। বাড়ি আসার পরে আমার মনের অবস্থা ভীষণ খারাপ ছিল। এমনকি আমি দুঃখে ও কষ্টে মানসিক রোগীর মতো হয়ে গেছিলাম। কিন্তু আমার দেখাশোনা করার মতো বা খেয়াল রাখার মতো কেউ ছিল না। ধীরে ধীরে আমি নিজেকে কষ্ট থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করি।
তারপরে সেদিন আমার শাশুড়িকে ফোন করে আমার বরের ব্যাপারে সব কিছু বলেছিলাম। এমনকি এটাও বলেছিলাম বর আমার বাচ্চার হত্যা করেছে। ওই সময় আমার শাশুড়ি যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছিল। আমার শাশুড়ি বলেছিল, আমার ছেলে যে একটা শয়তান এটা তো আমি খুব ভালোভাবেই জানতাম। কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে বিয়ের পরে সে আরও বেশি খারাপ হয়ে যাবে। ভেবেছিলাম বিয়ে দেওয়ার পরে সে একটু মানুষ হবে। এই ভেবে তোমাদের বিয়ের পরে আমি তোমাকে আমার ছেলের কাছে রেখে গ্রামের বাড়ি চলে এসেছিলাম। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে ওই শয়তান তোমার সঙ্গে এত খারাপ ব্যবহার করবে। প্রথমে আমার ছেলের তোমার প্রতি ভালোবাসা দেখে ভেবেছিলাম আমার ছেলের মধ্যে পরিবর্তন এসেছে, কিন্তু এই সব শোনার পরে আমার মন যেটা আশায় ছিল যে আমার ছেলে একদিন ভালো মানুষ হয়ে উঠবে, কিন্তু সেই আশাটা আমার ভেঙে গেছে। এই বলে আমার শাশুড়ি ফোনের ওই পার থেকে কাঁদতে শুরু করে দিলেন আর বললেন, আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে যাব, তুমি চিন্তা করো না। আমি যখন মিথ্যে কথা বলে তোমার বিয়ে আমার এই শয়তান ছেলের সঙ্গে দিয়েছি, তখন আমার দায়িত্ব হচ্ছে তোমাকে দেখার। সব কিছু জেনে শুনে আমি তোমার বিয়ে আমার ছেলের সঙ্গে দিয়েছিলাম। এটা আমার দোষ। আমি তখন শাশুড়ি মাকে বললাম, যা হওয়ার তা তো হয়েই গেছে মা, ওইসব তো আর পরিবর্তন করা যাবে না। শাশুড়ি আমাকে ফোন করার 2 দিন পরে আমার এখানে এসেছিলেন এবং আমি ওনাকে সব কিছু দেখিয়েছিলাম যে বর কীভাবে আলগা মেয়েদের সঙ্গে ঘরের ভিতরে সম্পর্ক করে। এগুলো আমি মোবাইলের মধ্যে ক্যাপচার করে রেখেছিলাম। আমার শাশুড়ি তখন আমাকে বলল, এইগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই। আমার ছেলেকে আমি খুব ভালোভাবে জানি এবং আমি তোমার কথার বিশ্বাস করি বলেই তোমাকে আমি নিতে এসেছি। কারণ সব কিছু জানার পরে এবং তোমার সঙ্গে এত কিছু অত্যাচার হওয়ার পরে আমি আর এই শয়তানের কাছে তোমাকে একা রাখতে পারবো না। সেদিন রাত্রিবেলা যখন আমার বর আবার একটা আলগা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছিল, সেদিন বর জানতো না যে আমার শাশুড়ি বাড়িতে এসেছে। তাই আমি শাশুড়িকে ইশারা করে বলেছিলাম লুকিয়ে সব কিছু দেখতে। সেদিন আমার শাশুড়ি নিজের চোখে সব কিছু দেখেছিলেন যে কিভাবে তার ছেলে আমার চোখের সামনে প্রত্যেক দিন আলগা মেয়েদেরকে বাড়িতে নিয়ে এসে সব কিছু করে। সেদিন আমার শাশুড়ি নিজের চোখে সব কিছু দেখার পরে আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলেন এবং আমার সামনে হাত জোড় করে আমার কাছে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু আমি ওনাকে বলেছিলাম, আপনি কেন এইভাবে আমার কাছে ক্ষমা চাইছেন? আমার এটা কপালের দোষ, আমার এটা কপালে ছিল, এটা আমার কপালের দোষ। পরদিন সকালবেলা আমার শাশুড়ি যখন বরের সামনে এসে দাঁড়ালো, বর তখন অনেক বেশি চমকে গিয়ে তার মাকে বলল, তুমি কবে এসেছো? আমাকে একবারও ফোন করে জানাওনি কেন যে তুমি বাড়িতে আসবে? আমার শাশুড়ি তখন বরের কোনো কথা না শুনে তার গালে 2-3টে থাপ্পড় মেরে বলেছিল, তোর মতো শয়তানকে জন্ম দিয়ে আমি অনেক বড় পাপ করেছি। আগে যদি জানতাম তাহলে জন্মের আগেই তোকে আমি নিজের হাতে মেরে ফেলতাম। তখন আমার বর তার মায়ের চোখে চোখ রেখে বলল, তুমি এই মেয়েটার কথা শুনে আমার সঙ্গে সম্পর্ক খারাপ করছো? আমি তোমার ছেলে। আমার শাশুড়ি তখন বলল, তোর মতো ছেলের থেকে একটা আলগা মেয়ে অনেক ভালো, কারণ তুই একটা শয়তান। তুই আমার নাতি নাতনির হত্যা করেছিস, তাই তোকে আমি কোনো দিন ক্ষমা করতে পারবো না। ওই সময় আমার বর বলল, বেশি বাড়াবাড়ি করলে আমি ভুলে যাব যে তুমি আমার মা। আমার শাশুড়ি তখন এগিয়ে এসে বলল, কি করবি? আমাকে মারবি? আমাকে ও বৌমার গায়ে একটু ছোঁয়া লাগলে আমি ভুলে যাব যে তুই আমার নিজের সন্তান এবং আমি পুলিশকে ফোন করতে বাধ্য হব। পুলিশের কথা শুনে আমার বর একটু শান্ত হয়েছিল। তারপর আমার শাশুড়ি আর এক মুহূর্ত সেখানে না থেকে আমাকে নিয়ে গ্রামের বাড়ির জন্য রওনা দিয়েছিল। তার আগে বরকে বলেছিল, আজকের পর থেকে তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। তখন বর নিজের উপর অনেক অহংকার করে শাশুড়ি মাকে বলেছিল, আমার কারোর দরকার নেই। তারপর আমার দিকে আঙুল দেখিয়ে বলল, ভালোই হবে তুমি এই অলক্ষিণীকে নিজের সঙ্গে নিয়ে যাও। আমি এর মুখটাও দেখতে পছন্দ করি না। বরের কথা শুনে অনেক চেষ্টা করেছিলাম নিজের দুঃখ ও কষ্টকে চেপে রাখতে, কিন্তু পারিনি। ওই সময় বুক ফেটে আমার চোখ দিয়ে মনে হচ্ছিল যেন জল নয়, রক্ত পড়ছিল। ওই সময় আমার শাশুড়ি বলেছিল, এই দুনিয়ায় কোনো মানুষের এত অহংকার আল্লাহ তাআলা পছন্দ করে না। তোর এই অহংকার তোকে একদিন ধ্বংস করবে। তখন তোর পাশে কেউ থাকবে না। এটা একটা মায়ের বদদোয়া। তারপর শাশুড়ি আমাকে নিয়ে গ্রামের বাড়ি চলে এসেছিলেন। আমার মনে স্বামীর জন্য কোনো আফসোস ছিল না, কারণ সে আমাকে এই 4 মাসে এত কষ্ট দিয়েছিল যে আমি তার থেকে মুক্তি পেতে চেয়েছিলাম। এবং আমি এটা ভাবতাম যে এই সব শয়তানের সঙ্গে সংসার করার থেকে আমার কুমারী থাকা অনেক ভালো ছিল। আমার গর্ভে যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটার কষ্ট আমি ভুলতে পারিনি। আর এই শয়তানকে ছেড়ে গ্রামের বাড়িতে এসে আমি অনেক ভালো ছিলাম। এদিকে আমি শাশুড়ির ভালোবাসা পেয়ে নিজের মনকে এটা বলে সান্ত্বনা দিয়েছিলাম যে আমার সঙ্গে আজ স্বামী থাকতেও স্বামী নেই, কিন্তু শাশুড়িকে নিজের মায়ের রূপে পেয়ে আমি অনেক খুশি ছিলাম। অন্ততপক্ষে উনি আমার কষ্টটা বুঝতেন এবং আমার খুব খেয়াল রাখতেন, যেটা আমি কোনোদিন আশা করিনি যে আমার শাশুড়ি কোনোদিন আমাকে মেয়ের মতো করে ভালোবাসা দিবে। গ্রামের বাড়িতে নিয়ে আসার পরে শাশুড়ি নিজের ঘরের মধ্যে আমাকে থাকতে দিয়েছিলেন এবং আমার হাত ধরে বলেছিলেন, আমার নিজের কোনো মেয়ে নেই,
আমার 4টাই ছেলে। আজ থেকে তুমি আমার মেয়ে এবং এটা কখনোই ভাববে না যে আমি তোমার শাশুড়ি। তোমার যা দরকার হবে আমাকে বলবে এবং আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে তোমার কোনো কষ্ট হতে দেব না এবং তোমার সব দায়িত্ব আমার ঘাড়ে। আমার শাশুড়ির 4 ছেলে ছিল। তার মধ্যে আমার বিয়ে 3 নম্বর ছেলের সঙ্গে হয়েছিল। তার মানে আমার এখনও একটা দেওর বিয়ে দিতে বাকি ছিল। গ্রামের বাড়িতে আসার পরে দেওর আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করত এবং আমার ভাসুরেরাও খুব ভালো ছিল। গ্রামের বাড়ি আসার পরে আমার জ্যাঠানিরা সময় বের করে আমার সঙ্গে গল্প করত এবং তারা জানতো যে আমার সঙ্গে বর কত খারাপ ব্যবহার করেছিল। তাই আমার জ্যাঠানিরা আমাকে কোনো কাজকর্ম করতে দিত না। আমার শাশুড়ির বাড়ির সবাইকে আমার ও বরের ব্যাপারে সব কিছু বলেছিল। বাড়ির লোক আমার সঙ্গে খুব নম্র ব্যবহার করত। এদিকে আমার দেওর বাড়িতে থাকলে চেষ্টা করত আমাকে হাসি খুশি রাখতে। এমনকি আমার দেওর একদিন আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমি খুব আশ্চর্য হয়েছিলাম। একদিন আমার দেওর বলেছিল, ভাবি, দাদার ব্যবহার প্রথম থেকেই খারাপ ছিল, তাই দাদাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমার দাদা এই বাড়িতে যখন থাকতো তখন বাইরে থেকে মদ খেয়ে এসে বাড়িতে মাতলামো করত এবং তার মাতলামো দেখে আমার ভাবিরা ভয় পেত। তাই আমার দাদারা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। আমরা সবাই ভেবেছিলাম বিয়ের পরে হয়তো দাদার স্বভাবে পরিবর্তন আসবে, কিন্তু এখন বুঝতে পারছি সে কোনো দিন শোধরাবে না। সেদিন আমি দেওরকে বলেছিলাম, তোমার দাদার ব্যাপারে কোনো কথা শুনে আমি নিজের মনকে আর কষ্ট দিতে চাই না। তাই সেদিনের পর থেকে বাড়ির লোক আমার স্বামীর ব্যাপারে আর কোনো কথাই আমাকে বলতো না। এমনকি প্রথমে আমার জ্যাঠানিরা খুব মজা নিয়ে আমাকে জিজ্ঞেস করতো যে আমার বর আমার সঙ্গে কিভাবে অত্যাচার করত। কারণ তারা জানতো আমার স্বামী একটা মাতাল। তাই তারা আমাকে জিজ্ঞেস করতো যে আমার স্বামী আমার সঙ্গে কিভাবে অত্যাচার করত। আমার শাশুড়ি যখন দেখেছিল যে আমার জ্যাঠানিরা খুব মজা নিয়ে এই কথাগুলো জিজ্ঞেস করতো, তখন আমার শাশুড়ি জ্যাঠানিদের বারণ করেছিল আমার কাছে বরের ব্যাপারে কোনো কথা জিজ্ঞেস করতে। বরকে ছেড়ে যখন আমি গ্রামের শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম, তারপরে বর কখনো আমাকে ফোন করে খোঁজ খবর নেয়নি। এইভাবে প্রায় 3-4 মাস কেটে যায়। তারপরে আমার শাশুড়ি বুঝতে পেরেছিল এইভাবে আমি কতদিন একা থাকব, কারণ শাশুড়ির বয়স হয়েছিল এবং উনি অসুস্থ থাকতেন। শাশুড়ির সঙ্গে গ্রামের বাড়ি আসার পরে আমি তার অনেক খেয়াল রাখতাম, কারণ উনি আমার জন্য অনেক করেছিলেন। ধীরে ধীরে শাশুড়ি যখন বুঝতে পারলেন আমার জীবনে একজন পার্টনারের দরকার যে আমার সঙ্গে চিরকাল থাকবে এবং আমাকে ভালোবাসা দিবে, তাই আমার শাশুড়ি আমার দেওরকে জিজ্ঞেস করেছিল যে সে কি আমাকে বিয়ে করবে। আমার দেওরের নাম সাবির। দেওর আমাকে বিয়ে করতে রাজি ছিল। আমার দেওর যখন আমাকে বিয়ে করতে রাজি ছিল, তখন আমি তার সঙ্গে পার্সোনালভাবে কথা বলেছিলাম। আমি সাবিরকে আমার সঙ্গে ঘটে যাওয়া সব কথাই বলেছিলাম এবং আমি দেওরকে এটাও বলেছিলাম, তোমার যদি নিজের মন থেকে ইচ্ছে না হয় তবে তুমি আমাকে বিয়ে করো না। না হলে জোর করে আমাকে বিয়ে করার কোনোই দরকার নেই, কারণ তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে পেয়ে যাবে। একই মায়ের পেটের 4টি ছেলে, তার মাঝে একজন যে এতটাই খারাপ হবে সেটা বিশ্বাস করা যায় না। কারণ আমার দেওর ও ভাসুরেরা আমার বরের থেকে সম্পূর্ণ আলাদা ছিল। 3-4 মাস গ্রামের বাড়িতে থাকার পরে আমার দেওর ও ভাসুরেদের দেখে মনেই হয়নি যে আমার বর এই বাড়ির ছেলে। দেওর যখন আমাকে বিয়ে করতে রাজি ছিল তখন আমি তাকে বাধা দিয়েছিলাম, কিন্তু সে বলেছিল, সাবিনা, আমি তোমাকে অনেক ভালো রাখবো, আমি তোমাকে স্বামীর দরজা দিব, আমি নিজের ইচ্ছা থেকে তোমাকে বিয়ে করতে চাই। আমার বারণ করা সত্ত্বেও দেওর বিয়ে করতে রাজি ছিল এবং শাশুড়ি বলেছিল, জীবনে বেঁচে থাকতে গেলে একটা পার্টনারের দরকার হয়। তুমি যেহেতু আমার নিজের মেয়ের মতো, তাই আমি তোমাকে নিজের থেকে আর দূরে করতে চাই না। আমি একবার জেনে বুঝে ভুল করেছি, কিন্তু এবার আমি সব কিছু ঠিক করে দিতে চাই। তাই তুমি আমার ছোট ছেলে সাবিরকে বিয়ে করো। শাশুড়ির কথা অনুযায়ী আমি আমার দেওর সাবিরকে বিয়ে করতে রাজি ছিলাম। সাবিরের সঙ্গে বিয়ের পরে জানতে পেরেছিলাম স্বামীর ভালোবাসা কী। সাবির আমাকে এত ভালোবাসা দিয়েছিল যে আমার সঙ্গে ঘটে যাওয়া সব কিছু আমি ভুলে গেছিলাম। একটু সময় লেগেছিল সাবিরকে নিজের স্বামী রূপে গ্রহণ করতে, কারণ আমি তাকে প্রথমে সেরকমভাবে দেখিনি। তারপর ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যায়। সাবির আমাকে এত ভালোবাসা দিয়েছিল যে আমি সেদিন নিজেকে খুবই ভাগ্যবতী মনে করেছিলাম। প্রথমে আমি খুবই আফসোস করতাম এটা ভেবে যে আমার কপাল হয়তো খুবই খারাপ, কারণ আমি নিজের বাবা মায়ের ভালোবাসা কোনো দিন পাইনি, তারপরে বরের ভালোবাসাও পাইনি। কিন্তু আমার দেওরের সঙ্গে বিয়ের পরে বুঝতে পারলাম জীবনের আনন্দ ও মজাটা কী। আমার ও সাবিরের মধ্যে সব কিছু ঠিক চলছিল। আমাদের সংসারে সব কিছু একদম পারফেক্ট ছিল। আমাদের বিয়ের 3 বছর পরে আমার একটা পুত্র সন্তান হয়েছিল। তারপর একদিন হঠাৎ করেই আমার প্রথম স্বামী গ্রামের শ্বশুরবাড়িতে এসে হাজির হয়েছিল। তাকে দেখে তো প্রথমে আমি খুব ভয় পেয়েছিলাম এবং তাকে দেখে এটাও মনে হচ্ছিল যে সে যেন খুবই অসুস্থ হয়ে পড়েছে। পরে জানতে পেরেছিলাম
তাকে নাকি একটা খুব খারাপ অসুখ হয়ে গেছে। সে যেহেতু অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক করত, যেটার পরিণাম সে এতদিনে পেয়েছে। সে যখন গ্রামের শ্বশুরবাড়িতে এসে আমার ও শাশুড়ির কাছে ক্ষমা চেয়েছিল, তখন আমার শাশুড়ি তার ক্ষমা নেয়নি, তার ক্ষমা গ্রহণ করেনি এবং তাকে এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। কারণ এই বাড়িতে কেউ চায়নি যে আমার আগের বর এখানে আবার ফিরে আসুক। কারণ তার ব্যবহার এতটাই খারাপ ছিল যে কেউ তাকে পছন্দ করতো না। সে তার খারাপ দিনে বুঝতে পেরেছিল যে তার নিজের লোকের খুবই প্রয়োজন, কিন্তু ওই সময় তার সাহায্য করতে কেউ রাজি হয়নি। তাই আমার আগের বরকে বাধ্য হয়ে সেখান থেকে আবার ফিরে চলে যেতে হয়েছিল। তারপরে আর তার কোনো দিন খোঁজ খবর আমরা পাইনি। আমার শাশুড়ি তাকে বাড়ি থেকে বের করে দিয়ে নিজের ঘরে দরজা বন্ধ করে অনেক কান্নাকাটি করেছিল, কারণ সে অনেক আঘাত পেয়েছিল। কারণ যতই হোক না কেন সেও তার সন্তান ছিল এবং তার খারাপ অসুখের কথা শুনে আমার শাশুড়ি খুব কষ্ট পেয়েছিল। ওই জন্যই বলে, এই দুনিয়ায় যে যেমন কর্ম করবে সেটার ফল এই দুনিয়াতেই পাবে। তাই কখনো অন্য মানুষকে দেখে হেনস্থা করতে হয় না, তার সঙ্গে খারাপ ব্যবহার করতে হয় না। আমার বরের কুকর্মের জন্য তার পাশে আজ তার নিজের লোক কেউ নেই। এদিকে আমার ফ্যামিলি, বাচ্চা ও বরকে নিয়ে আমি অনেক ভালো আছি এবং সুখে আছি। শাশুড়ি আমার জন্য যা করেছিল সেটা আমি কোনো দিন ভুলতে পারবো না। তাই আমার শাশুড়ির সেবা যত্ন আমি নিজের হাতে করি। আমি নিজে খাবার খেতে ভুলে গেলেও শাশুড়ির খেয়াল রাখতে ভুলি না। কারণ আজ আমি সুখে আছি শুধুমাত্র আমার শাশুড়ির জন্যই। তাই এই রকম শাশুড়ি পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, যে কিনা নিজের ছেলেকে বাড়ির বউয়ের জন্য ত্যায্য পুত্র করে দিতে চেয়েছিল। সাবিরের সঙ্গে সংসার করার পরে কোনো দিক থেকেই মনে হয়নি যে সাবির আমার আগের স্বামীর নিজের ভাই। সাবির অনেক যত্নশীল, দয়ালু এবং দায়িত্বশীল একজন পুরুষ ছিল। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।